বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে অনুভূত হয়েছে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে অঞ্চলটিতে। এই ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান সহ 10টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার স্থানীয় সময় সকাল 8:25 ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে রাশিয়ায়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8.8। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, গত 14 বছরে বিশ্বে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। এরপরই সাখালিন অঞ্চলের বন্দর শহর সেভেরোকুরিলস্কের ওপর আছড়ে পড়ে সুনামির একাধিক ঢেউ। প্রথম দুটি ঢেউয়ে বড় কোনো ক্ষতি না হলেও তৃতীয় ঢেউয়ের তীব্রতায় বন্দরের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নোঙর করা বেশ কয়েকটি জাহাজ সাগরের দিকে ভেসে যায়। রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সেভেরোকুরিলস্কের আলাইদ মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্লাবিত হয়েছে, তবে কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। সুনামির আঘাত হানার আগেই উপকূলীয় সেভেরোকুরিলস্ক শহর থেকে প্রায় 2500 বাসিন্দাকে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে বড় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও রাশিয়ার সাখালিন অঞ্চলের উত্তর কুরিল দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সুনামির আশঙ্কায় জাপান, তাইওয়ান সহ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেই জাপানে উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে আঘাত এনেছে সুনামির প্রথম ঢেউ। জনগণকে নদী, সমুদ্রতীর ও জলাশয়ের আশপাশ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের করাল থাবা থেকে জীবন বাঁচানোর লড়াইয়ে এসব এলাকার বাসিন্দারা দিন কাটাচ্ছেন পাহাড়ের উপরে অস্থায়ী আশ্রয়ে। শাশ্বতী সরকার, নাগরিক। ভারতের বাসুদেব কুটুম্বকম নীতির বিপরীতে গাজার গণহত্যায় ইসরায়েলের পক্ষে অবস্থানে আছে দিল্লি। নীতিগত অবস্থান বদল, অস্ত্র চুক্তি ও মানবিকতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বাসুধৈব কুটুম্বকম, বিশ্ব একটি পরিবার, এই বার্তা তুলে ধরে G20 সম্মেলনে ভারত যে দর্শনের কথা বলেছিল তা আজ বাস্তবে কতটা প্রযোজ্য। গাজার রক্তাক্ত বাস্তবতায় যেখানে শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না, সেখানে ভারত ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যে অবস্থান নিয়েছে তা প্রশ্ন তুলছে, ভারত আদৌ কার পাশে? স্বাধীনতার পর ভারতের অবস্থান ছিল ফিলিস্তিনপন্থী। জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য, রাষ্ট্রীয় মর্যাদায় ইয়াসির আরাফাতকে অভ্যর্থনা, সব মিলিয়ে ভারত ছিল ফিলিস্তিনের এক বিশ্বস্ত মিত্র। কিন্তু মোদী সরকারের সময় সেই নীতির আমূল পরিবর্তন ঘটে। আজ ভারত ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা। গাজায় ফিলিস্তিনিদের ওপর যে ব্যাটল টেস্টেড অস্ত্র প্রয়োগ হয়, সেই অস্ত্র কিনেই ভারত যেন পরোক্ষভাবে বৈধতা দিচ্ছে দখলদারিত্ব আর গণহত্যাকে। শুধু তাই নয়, ভারতে ফিলিস্তিনপন্থী আন্দোলন দমন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ নিষিদ্ধ, মোমবাতি প্রজ্বালনের মতো মানবিক কর্মসূচিও বন্ধ করা হয়েছে। শিক্ষার্থী, শিল্পী, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান ক্রেইগ মখিবার বলেছেন, এটি পাঠ্য বইয়ে জায়গা করে নেওয়ার মতো একটি গণহত্যা, আর তাতে ভারতেরও পরোক্ষ অংশগ্রহণ রয়েছে। ভারতের কমিউনিস্ট দলগুলো এবং নাগরিক সমাজ যদিও প্রতিবাদ করছে, কিন্তু সরকারের অবস্থান অবিচল। এই মুহূর্তে প্রশ্ন একটাই, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কি এক বর্ণবৈষম্যমূলক রাষ্ট্রের অন্ধ সমর্থকে পরিণত হবে? গাজা এখন আমাদের মানবতার আয়না। এখানে প্রতিফলিত হচ্ছে আমরা আসলে কে। পূজাশ্রী ভদ্র, নাগরিক। বিশ্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হচ্ছে। ইউটিউবকেও যুক্ত করা হয়েছে এই তালিকায়। নতুন এই নীতিকে ঘিরে তৈরি হয়েছে বৈশ্বিক আলোচনার ঝড়। বিশ্বে প্রথমবারের মতো 16 বছরের নিচে শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
আগামী ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে এই নতুন বিধান। নিষেধাজ্ঞার আওতায় থাকবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স, স্ন্যাপচ্যাট এবং সর্বশেষ যোগ হলো ইউটিউবও। গুগলের মালিকানাধীন ইউটিউব শুরুতে দাবি করেছিল এটি সোশ্যাল মিডিয়া নয়, বরং শিশুদের জন্য শিক্ষামূলক ও উপকারী ভিডিও প্ল্যাটফর্ম। তবে দেশটির ই-সেফটি কমিশনারের সুপারিশে ইউটিউবকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। কারণ হিসেবে বলা হচ্ছে 10 থেকে 15 বছর বয়সীদের মধ্যে ইউটিউবে সবচেয়ে বেশি ক্ষতিকর কন্টেন্ট দেখা হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানান, সোশ্যাল মিডিয়া আমাদের শিশুদের ক্ষতি করছে। এটি নিষেধাজ্ঞার সব সমস্যার সমাধান না হলেও এটি একটি বড় পরিবর্তন আনবে। নতুন এই আইনে 16 বছরের নিচে কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না, এমনকি পুরনো অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করতে হবে। প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য থাকছে কঠোর নির্দেশনা। আইন লঙ্ঘন করলে দিতে হতে পারে 50 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা। যদিও ইউটিউব জানায় তারা বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় থাকবে এবং প্রয়োজন হলে আইনি চ্যালেঞ্জও জানাতে পারে। অস্ট্রেলিয়ার ফেডারেল কমিউনিকেশনস মন্ত্রী আনিকা ওয়েলস বলেন, আমরা সমুদ্রের ঢেউ নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু হাঙ্গরদের ঠেকাতে পারি। সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর অ্যালগরিদম নিয়ন্ত্রণ করাই এখন প্রধান কাজ। তবে নিষেধাজ্ঞার আওতায় থাকছে না অনলাইন গেমিং, মেসেজিং, শিক্ষা ও স্বাস্থ্যভিত্তিক অ্যাপ, যেগুলো শিশুদের উপর কম প্রভাব ফেলে বলে সরকারের ব্যাখ্যা। বিশ্বজুড়ে নজর কাড়ছে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত। ইতিমধ্যে নরওয়ে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাজ্যও বিষয়টি বিবেচনায় নিয়েছে বলে জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির দুনিয়ায় শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ হতে পারে এক নতুন দিকচিহ্ন। ইফফাত আরা মিথিলা, নাগরিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রিয় বন্ধু, ভারতের উপর 20 থেকে 25% শুল্ক আরোপ করা হতে পারে। তবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, যার আপাতত সময়সীমা নির্ধারণ করা হয়েছে 1 আগস্ট। স্কটল্যান্ড সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, ভারত আমাদের প্রিয় বন্ধু, কিন্তু তারা প্রায় সব দেশের চেয়ে বেশি শুল্ক আরোপ করে। এটা চলতে পারে না। তবে সময়সীমা একাধিকবার বাড়ানো হলেও ট্রাম্প এখন পর্যন্ত খুব কম দেশ থেকে চুক্তি আদায় করতে পেরেছেন। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। সেই সঙ্গে উপত্যকাটিতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। অনাহারে মৃত্যু হয়েছে 1.5 শতাধিক মানুষের। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাস নির্মূলের নামে করা এই হামলায় নিহত হচ্ছে বেসামরিক নাগরিক, যার বেশিরভাগ নারী ও শিশু। আজও গাজা জুড়ে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিকাল পর্যন্ত হামলায় অন্তত 62 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছেন 19 জন। কুয়েতের জনসংখ্যায় স্থানীয়দের তুলনায় প্রবাসীর সংখ্যা বেশি হয়েছে। কুয়েত পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন জানায়, 30 জুন পর্যন্ত কুয়েতে মোট জনসংখ্যা দাঁড়িয়েছে 50,98,539 জনে। এর মধ্যে স্থানীয় কুয়েতি নাগরিক 15,50,547 জন এবং প্রবাসী নাগরিকের সংখ্যা 35,47,992 জন। প্রথমবারের মতো কুয়েতি পুরুষের সংখ্যা কুয়েতি নারীদের ছাড়িয়েছে। পুরুষের সংখ্যা 7,76,656 জন, নারীর সংখ্যা 7,73,891 জন। প্রবাসীদের মধ্যে প্রায় 3 লাখ বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।